গঠন এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তিনি কংগ্রেসের যেমন প্রতিষ্ঠাতা, মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। এবং কংগ্রেস এবং মুসলিম লীগ এই দুটো রাজনৈতিক দল সর্বভারতীয় রাজনীতিতে একত্রে কাজ করেছেন অনেক সময়। এটা আশ্চর্য ঘটনা। আপনি চিন্তা করুন, আমাদের শেরে বাংলাকে ফজলুল হক, তিনি একই সঙ্গে কংগ্রেসের সভাপতি ছিলেন, আবার মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কল্পনা করতে পারেন দুটো রাজনৈতিক দলের। এখন কেউ যদি তারেক রহমান সাহেব যদি আওয়ামী লীগের সেক্রেটারি হন আর বিএনপির সভাপতি হন, তখন কেমন হবে? এরকম ঘটনা ভারতে ঘটেছে। এরকম যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলদের মধ্যে যখন বিভেদ চলে এলো এবং সেই বিভেদ বিসংবাদ মারামারিতে কাটাকাটিতে রূপ নিল এবং ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র যখন অনিবার্য হয়ে গেল, তখন মাওলানা আবুল কালাম আজাদ কংগ্রেসে গেলেন মুসলিম লীগ ছেড়ে। এবং যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন তিনি বললেন যে আমি একেবারে মৃত্যু পর্যন্ত বিশ্বাস করবো যে কাজটি সঠিক হয়নি, এবং আমার যতটুকু শক্তি এবং সামর্থ্য ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন ভারত বিভক্ত না হয়। কিন্তু যেহেতু বিভক্ত হয়ে গেছে, তদ্রূপ আমি মৃত্যু পর্যন্ত প্রার্থনা করব যেন পাকিস্তান সফল হয়। তো এই দুটো বক্তব্যের আলোকে আমি মূলত এখন যারা কিংস পার্টি করছেন তাদেরকে প্রথমে যেটা বলতে চাই যে তারা কিংস পার্টি করছে, এই কিংস পার্টিতে সরকারের টাকা ব্যবহৃত হচ্ছে, সরকারের গোয়েন্দা সংস্থা এখানে তাদেরকে মদত দিচ্ছে। এটা নিয়ে লুকোচুরি করার কিচ্ছু নেই। পাবলিক কি বললো না বললো চিন্তা করার দরকার নেই। বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতো আপনারা দৈনিক হেলিকপ্টারে গিয়ে 10টি মিটিং করুন, প্রাইভেটে যান অথবা সরকারি হেলিকপ্টারে যান। 10টি মিটিং করলে দৈনিক যদি আপনাদের 10টি মিটিং হয় এবং 10 জন নেতা যদি আপনারা এই কাজ করেন, তাহলে 100টা বৈঠক আপনারা প্রতিদিন করতে পারবেন। এবং জিয়াউর রহমান সাহেব কিন্তু ঠিক সেম কাজটি করেছেন। তিনি নিজে গিয়েছেন, ডাক্তার বদরুদ্দৌলা চৌধুরী সাহেবকে পাঠিয়েছেন, মুশির রহমান জাদু মিয়াকে পাঠিয়েছেন, আতাউর রহমান সাহেবকে পাঠিয়েছেন, তারপরে কাজী জাফর সাহেবকে পাঠিয়েছেন, এইভাবে কে এম ওবায়দুর রহমান, শাহ মুয়াজ্জেম হোসেন, মানে সবাই এখন আপনাদের যে বয়স তাদের ওই সময় ওইরকম বয়সী ছিল। এভাবে খুব অল্প সময়ের মধ্যে দৈনিক 100টির মতো বৈঠক করে জিয়াউর রহমান সাহেব কিন্তু, অর্থাৎ আওয়ামী লীগ যেটি 20 বছরে করেছে তারা সেটি 2 মাসের মধ্যে করে ফেলেছে। কাজেই আপনি যেহেতু নেমেছেন, ঘুমপা দিয়ে কোনো লাভ নাই। কে কি বললো না বললো, হেলিকপ্টারে চলছেন কেন, টাকা পেলেন কোথায়, গাড়ি কি, এই সমস্ত জিনিস চিন্তা করলে রাজনীতি করতে পারবে না। যেহেতু নেমেছেন, পিঠের চামড়া থাকবেন, আপনাকে এই কাজই করতে হবে। বুক ফুলিয়ে বলতে হবে যে হ্যাঁ, অতীতে কিংস পার্টি হয়েছে, সবাই কিংস পার্টি করেছে, আমরাও করছি, অসুবিধা কি, দেখা হবে বিজয়ে। এই গেল 1 নম্বর বক্তব্য। 2 নম্বর যেটি হচ্ছে যে সরকারের পদ থেকে, অর্থাৎ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করাটা আত্মঘাতী হবে। যদি সব জায়গাতে আইনের ব্যত্যয় হয়, এখানে তো কোনো আইনের বাধ্যবাধকতা নেই যে আপনার পদত্যাগ করতে হবে। পাবলিককে খুশি করার জন্য যাকে বলা হয় আপনার এই কাজ করছেন, পাবলিকের কথায় কি কোনো কিছু চলে নাকি? শেখ হাসিনা 14 থেকে 24 পর্যন্ত যে কর্মকাণ্ড করেছেন, তিনি কি পাবলিকের কথা মতো কোনো কাজ করেছেন? এরশাদ সাহেব 10 বছর ক্ষমতায় ছিলেন, তিনি কি পাবলিকের কথা মতো কাজ করেছেন? পাবলিক সবসময় বিজয়ের পক্ষে থাকে, আর পাবলিক সফল মানুষের গুণগান করে। আপনি সফল হয়ে যান। আমি সেই সাংবাদিক হিসেবে 80-র দশক থেকে অনেক কিছু দেখছি। বেগম জিয়াকে দেখেছি রাজপথে, এরশাদকে দেখেছি সিংহাসনে, আবার অনেক বড় বড় মানুষকে ব্যবসায়ী হিসেবে তাদের যে সেক্টর, তাদেরকে দেখেছি বন্ধু হিসেবে, সেই 1986 সন থেকে আজ অবধি। আবার পার্লামেন্টে এমপি হিসেবে অনেককে যাকে বলা হয় বন্ধু হিসেবে পেয়েছি, সহযোগী হিসেবে পেয়েছি, নেতা হিসেবে পেয়েছি। যেহেতু আমার একটা অভিজ্ঞতা ছিল, অভিজ্ঞতা থাকার কারণে কি হলো, ধরুন এমপি হিসেবে আমার বয়স অল্প, কিন্তু সাংবাদিকতায় আমার 30 বছরের অভিজ্ঞতার কারণে দেখা গেল যে আমি আমার সেই 30 বছর বয়সী যে সকল বড় বড় মন্ত্রী এমপি রয়েছে তাদের সঙ্গে অনায়াসে বন্ধুত্ব করতে পারতাম। আবার দেখা গেল যে যাদের সাথে বন্ধুত্ব করতে বসেছি, আমি যেহেতু সচ্ছল ব্যবসায়ী, তো আমাকে চুরি চামারি করতে হচ্ছে না, আমার কোনো বদনাম নেই, ভালো পোশাক আশাক করছি, ভালো গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছি, ফলে সঙ্গতির কারণে টেবিলে বসলে যখন আমি বিলটা দিয়ে দিতাম বা কথাবার্তা বলতাম, তখন আমার মধ্যে যে একটা কনফিডেন্স চলে আসতো। এই কারণে কোনো পদ পোর্টফোলিও ছাড়াই যখন এমপি ছিলাম তখন, বা যখন সাংবাদিক ছিলাম তখন, বা এখন কিছুই নেই, কিন্তু তারপরেও এমন একটা জায়গা নেই যেখানে গিয়ে আমাকে হীনমন্যতায় পড়তে হয়। আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। তো এটা হলো যে কোনো মূল্যে আপনাকে সফল হতে হবে, আপনার পকেটে টাকা থাকতে হবে, আপনি চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, ডাজ নট ম্যাটার। পাবলিক শুধু টাকা চায়, ও দেখে না যে কীভাবে। তো আপনি যখনই যাবেন, আপনার জন্য মঞ্চ সাজানো হবে, আপনি রাজনীতি করবেন, হেলিকপ্টারে করে যাবেন, আপনি টেলিফোন করবেন, ঘাটে করে সব কাজ হয়ে যাবেন, একে পাঞ্জাবি দেবেন, ওকে দেবেন। রাজনীতির যে ট্র্যাডিশন রয়েছে বাংলাদেশে, এটা পরিবর্তন হবে না।
এই পরিবর্তনের মধ্যে আপনাকে কোলাকুলি করতে হবে, চুমোচুমি করতে হবে, উপহার দিতে হবে, সবকিছু করতে হবে, লোক ভাগিয়ে নিয়ে আসতে হবে। তো এই কাজগুলো যদি আপনি লজ্জা শরম ত্যাগ করে না করতে পারেন, আপনি যেখানে নেমেছেন সর্বনাশ হয়ে যাবে, ভীষণ রকম সর্বনাশ হয়ে যাবে। এর কারণ হলো রাজনীতিতে পরাজয়ের কোনো রকম স্কোপ নেই। এখানে পরাজিত হলে শেখ হাসিনা যাওয়া হয়েছে, ওই সালমান এফ রহমানের যাওয়া হয়েছে, একই অবস্থা হবে। একই অবস্থা হবে না, তার চেয়ে আরো 10 গুণ খারাপ হবে। তাদের তো তবু অ্যাটলিস্ট মানে অবস্থার কারণে এখন যা কিছু হচ্ছে এটা ডেটোরিয়েট করবে। অর্থাৎ ধরুন 2006 সালে বিএনপি নেতাকর্মীদের যেটা হয়েছে, এখন সালমান এফ রহমান, আনিসুল হক সরকারের, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে পাওয়ারফুল, তাদেরকে পিঠমোড়া করে বাঁধা হয়েছে, 2 হাত বাঁধা হয়েছে, তারপরে তাদের দাড়ি কাটানো হয়েছে। তো এই সেম কাজটি কিন্তু কালচারটা মানে কখনো মদুদ সাহেবের সাথে করা হয়নি, মির্জা ফখরুল সাহেবের সঙ্গে করা হয়নি, খন্দকার দেলোয়ার সাহেবের সঙ্গে করা হয়নি, মঈন খানের সাহেবকে করা হয়নি। কিন্তু আগামীতে যখন এরকম ঘটনা ঘটবে, যেহেতু এই যে একটা ব্যাড কালচার তৈরি হলো, এটার আবার কয়েক গুণ এটা কিন্তু হবেই। কাজে আপনারা যদি পরাজিত হন, আপনাদের কি পরিণত হবে এটা ভেবে কিন্তু আপনাকে বিজয়ের লক্ষ্যে এগোতে হবে। বিজয়ের কোনো রকম আইন নাই, কানুন নাই। বিজয়ের জন্য সবকিছু করতে হবে। আর বিজয় লাভ করার পরে আইন তো তৈরি করবেন আপনি। সবাই আইন তো এইভাবে করে, এরশাদ আইন তৈরি করেছেন, তারপরে যারাই ক্ষমতায় যখন গেছেন তারাই আইন তৈরি করেছেন। তো কাজেই আপনার এখন কোনো কর্মকাণ্ড, আপনি এখন ব্যস্ত দুর্যোগের মাঝামাঝি, সেইভাবে আপনাকে কাজ করতে হবে। এখানে পাবলিকের কথা মতো কাজ করলে আপনি মারা পড়বেন। আর ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা হারাতে হয় না। ক্ষমতা একবার যদি আপনি ছেড়ে দেন, ও আপনি জীবনে কখনো পাবেন না। ইট ইজ ওয়ান ওয়ে ট্রাফিক। তো কাজেই যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস রয়েছে, প্রশ্বাস রয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে হবে। এবং এই যে উপদেষ্টা রূপে আপনি যে পোর্টফোলিও পাচ্ছেন, ফ্যাসিলিটিস পাচ্ছেন, এইগুলোকে অ্যাভেল করিয়ে আপনাকে আবার সেই উপদেষ্টা চেয়ারে বসতে হবে, মন্ত্রী চেয়ারে বসতে হবে। কিন্তু ওটা ত্যাগ করে আপনি মাঠে নেমে দেখেন, তখন আর কেউ আপনার কাছে যাবে না। নোবডি উইল পিক আপ ইউর ফোন। তো কাজেই আপনি নাচতে নেমেছেন, এখানে ঘুমটা দিয়ে আসলে খ্যামটা নাচ হয় না। এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে আপনি একটা খারাপ সময় পার করছেন। দ্বিতীয়ত, কারো পরামর্শ আপনারা নিতে যাবেন না। কখনো নেতা কারো পরামর্শ নেয় না, নেতা নিজের বুদ্ধিমতো চলে। আর যারা ওই বড় বড় লোকজন আছে বিভিন্ন সেক্টরে ব্যর্থ, আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন, কিন্তু যারা দেখবেন যে সাংসারিক জীবনে ঝামেলা আছে, জীবনে দাঁত ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে, মাথায় টাক পড়ে গেছে, যে লোকের দেখবেন যাদের মাথায় টাক পড়ে গেছে, এগুলোর মেজাজ গরম এবং পেট খারাপ থাকে। ফলে যতটা সম্ভব টাকওয়ালা মানুষ আর যাদের দাঁত পড়ে গেছে, ভীষণ রকম যাদের দাঁত পড়ে গেছে, এরা দাঁত মাজে না ঠিক মতো, দাঁত মাজলে দাঁত পড়ে না। তো এরপর যাদের চোখে দেখবেন যে চোখে ঠিক মতো দেখে না, যত জ্ঞানী গুণী কথা বলুক না কেন, চোখে ক্যাতর হয়, ময়লা হয়, এরা চোখ পরিষ্কার করে না। তো যে লোক নিজের চোখ পরিষ্কার করে না, দাঁত মাজে না, তারপরে সারা বছর পেট খারাপ থাকে, পেট খারাপ থাকলে তো পেট পুটপুট করে, এবং সেই সকল মানুষের রাতে ঘুম হয় না,